সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নিউজরুম সংলাপ। এই খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অতিথিরা। শুরুতে তাদের সঙ্গে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুভাষ চন্দ্র বাদল, সিনিয়র সাংবাদিক। যুক্ত আছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। একই সঙ্গে যুক্ত আছেন ডাক্তার মোড়ল নজরুল ইসলাম, চিকিৎসক ও সাংবাদিক। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ। একই সঙ্গে সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা শুরু করব। তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলো শিরোনাম শুরুতে জানাতে চাই। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে, দল সরকারে শেখ হাসিনা কেন অপরিহার্য, স্বদেশ প্রত্যাবর্তনের 40 বছর। আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস শেখ হাসিনার। আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে, ফুরিয়ে আসছে টিকার মজুদ, 1 সপ্তাহ চলবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, বিকল্প উৎস থেকে বাকি টিকা সংগ্রহের চেষ্টা। ভ্যাকসিন দিতে ইতিবাচক সাড়া যুক্তরাষ্ট্রের, ঝুঁকি নিয়ে ঢাকায় ফেরা, লকডাউন বাড়ল 7 দিন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, 29 মে পর্যন্ত খুলেছে ব্যাংক অফিস। ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ শিরোনাম করেছে, এবার চ্যালেঞ্জ ভীতি জয়ের, শেষ হলো ঈদের ডামাডোল, 23 মে পর্যন্ত বাড়ল বিধিনিষেধ, জরুরি পরিষেবা বাদে সবকিছুই থাকবে এর আওতায়। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। এরপর আরও কয়েকটি শিরোনাম রয়েছে, বিশ্বজুড়ে ধিক্কার, নিন্দা, যুক্তরাষ্ট্রের সাফাই। ফিলিস্তিনি প্রসঙ্গ নিয়ে আরেকটি শিরোনাম করেছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ছিল কালের কণ্ঠের শিরোনাম। আমরা ডেইলি সান রয়েছে, ডেইলি সানের শিরোনাম দেখে আসতে চাই। ডেইলি সান শিরোনাম করেছে, নিউ অর্গানোগ্রাম ফর হসপিটালস ইন দ্য অফিং। এটি প্রধান শিরোনাম করেছে। এবং আর কয়েকটি শিরোনাম রয়েছে, হাসিনাস হোম কামিং ডে টুডে, হলিডে মেকার্স স্টার্ট রিটার্নিং টু ক্যাপিটাল, লকডাউন এক্সটেন্ডেড ফর অ্যানাদার উইক। ছিল পত্রিকাগুলোর শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা আছেন। আগামী 23 মে পর্যন্ত আবারও 1 সপ্তাহের জন্য বাড়ল লকডাউন। এরই মধ্যে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। ঈদের আগে যেভাবে মানুষ বাড়ি ফিরেছে, একইভাবে আসলে ঝুঁকি নিয়ে রাজধানী ফিরছে মানুষ। যদিও আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে তাদেরকে আরও 14 দিন বাড়িতে থাকার জন্য, কিন্তু মানুষের চাপ কিন্তু প্রতিদিনই বাড়ছে। মানুষ রাজধানীমুখী হচ্ছেন। পরিস্থিতি আসলে এমন পর্যায়ে গেছে, সংক্রমণ কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, যদিও আজকে আমরা দেখছি যে সংক্রমণ এবং মৃতের সংখ্যাটা খুবই কম। জানি না এটি টেস্টের সংখ্যা কম এই জন্য কিনা, তবে মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। জনাব সুভাষ চন্দ্র বাদল, আপনার পর্যালোচনা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকের যে ফিগার অনুযায়ী দেখা যায় যে মৃতের সংখ্যাও হ্রাস পেয়েছে, শনাক্তের সংখ্যাও হ্রাস পেয়েছে। আমি মনে করি এটা হ্রাস পেয়েছে, এটা বাস্তবের সাথে কতটুকু মিল আছে আমার সন্দেহ আছে। কারণ ঈদের কারণে ম্যাক্সিমাম মানুষই এই করোনার যে টেস্ট এটা হয়নি, বা ওইভাবে ফিগারও জোগাড় করা সম্ভব হয়নি। তো বাস্তবতা হচ্ছে, যেভাবে মানুষ ঈদের ছুটিতে বাড়িতে গেছেন বা ঢাকা ছেড়েছেন, তারা আবার নতুন করে আসা শুরু করবে। এই পরিস্থিতিতে আরো 7-8 দিন থেকে 8 দিন থেকে আরো 10-12 দিন লেগে যাবে। এই পরিস্থিতির ফলে যে করোনার আকারটা আমাদের দেশে কি দাঁড়াবে, এর মধ্যে সরকার নতুন করে আবার লকডাউনের কথা বলছেন। কিন্তু যেটি আমি মনে করি, তখনও একবার আমি আপনাদের টেলিভিশনে বলেছিলাম যে যেভাবে গণপরিবহন, ডিস্ট্রিক্ট বেস গণপরিবহন খুলে দেওয়া হয়েছে, তা দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করা যাবে না। আমি মনে করি মানুষ কিন্তু তার জীবিকার কারণেই ঢাকামুখী হবে। তারা ঢাকাতে আসার চেষ্টা করবে, যে কোনো মূল্যেই তারা ঢাকা ফিরে আসবেই। তাই আমি মনে করি যে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য এই আন্তঃজেলা যে পরিবহন আছে, এই ঈদের কয়েকদিন যে মানুষ ঢাকায় ফিরবে তাদের জন্য খুলে দেওয়া ভালো, লঞ্চ খুলে দেওয়া ভালো। আসুক, আসার পরে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা যায় কিনা, বা তারপরে সমস্ত লকডাউন করে এই চিকিৎসা বা এই করোনা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া আমার মনে সুখকর হবে। তা নাহলে ওই ঈদের আগে আমরা যা দেখেছি, সরকার
এই আপনার আন্তঃজেলা বাস বন্ধ করে রেখেছিলেন, ট্রেন বন্ধ করে রেখেছিল, লঞ্চ বন্ধ, কিন্তু মানুষের কিন্তু যাওয়া বন্ধ করা যায়নি। মানুষের দুর্ভোগ হয়েছে, মানুষ মারা গেছে। আমি মনে করি যদি এখনো শুধু ওই জেলা ভিত্তিক গাড়ি চালা রেখে বাস ট্রেন এগুলো বন্ধ করে দেওয়া হয়, এই মানুষের দুর্ভোগ লাঘবের থেকে এই যেহেতু জীবিকার চালনায় মানুষ আসবে, এটা কিছু করার নেই। আমি মনে করি জি, তাদেরকে আপনার কাছে আসবো। ঢাকায় আসার সুযোগ করে দেওয়াই ভালো। জি, আসবো আমরা। জনাব ইলিয়াস খান, আসলে জনাব সুভাষচন্দ্র বাদল যে বিষয়টি বললেন যে লঞ্চ এবং হচ্ছে দূরপাল্লার বাস চালু করে দেয়, এই বিষয়টা আপনার কতটা যৌক্তিক এখন মনে করেন, যেখানে আসলে আমাদের প্রতিবেশী দেশের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় ভেরিয়েন্ট, ভারত থেকে আসা মানুষের শরীরে আসলে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই সঙ্গে আমরা দেখলাম যে কোয়ারেন্টিনের শর্ত না মানলে আইনিভাবে আরো কঠোর হওয়ার একটি নির্দেশনা রয়েছে, যেটি ঈদের পরপরই হওয়ার কথা। সেই বাস্তবতা আপনি কি বলবেন? আমি আগে একটু জানতে চাই, কঠোর লকডাউন বলতে কি বোঝাচ্ছে সরকার? কোথাও লকডাউন কি দেখছেন আপনার? দাদা খুব চমৎকার বলেছেন। আমি কি উদাহরণ দিই, আমার বাড়ি দক্ষিণবঙ্গে, আমি নামই বলে যে আমার বাড়ি বরিশাল। সেখানে এখন আমাকে যেতে 5টি ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হচ্ছে। দূরপাল্লা বাস যদি চলতো, আমি গাবতলী থেকে উঠতাম, বরিশাল গিয়ে নামতাম, কোথাও কিন্তু কারোর সঙ্গে দেখা হতো না। হয়তো আমার পাশের যে শুধু আমার কি বলে, আমাদের হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারতো বা নাও হতে পারতো, কিন্তু এখন আমি একটি বাসে যাচ্ছি আমিন বাজার, সেখান থেকে 2-3 হাজার লোকের মধ্য দিয়ে আরেকটি বাসে উঠে যাচ্ছি আরিচা, সেখান থেকে যুদ্ধ করে 5-6 হাজার লোকের মধ্যে থেকে আমি ওপার গিয়ে আরেকটি বাসে উঠে যাচ্ছি ফরিদপুর। আমি কয়বার চেঞ্জ করলাম, আমার কি লাভ হলো? একইভাবে আপনার শুধু বলা হচ্ছে ফেরির কথা, ফেরির লোক দেখে ফেরির ছবি ভাইরাল হয়েছে, যেন সবাই বলে যে প্রচুর মানুষ তৈরি যাচ্ছে, ঠিকই যাচ্ছে। এখানে যে লঞ্চ গুলো চলতো, যা আপনারা জানেন যে দক্ষিণবঙ্গে যে লঞ্চ গুলো আছে, বিশাল বিশাল লঞ্চ, এক একটি লঞ্চে 1,000-2,000 যাত্রীও বহন করতে পারে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অবিবেচক সিদ্ধান্ত। আমি বলবো এগুলো সব অবিবেচক এবং ইমেচিউর। তারা বুঝতেই পারেনি যে কি আসলে হচ্ছে। লকডাউন দেওয়া দরকার, লকডাউন দিয়েছে। আমি লকডাউন দিয়ে কি করলাম? আমি সব খোলা রাখলাম। আমার শুধু এই লঞ্চে যে শ্রমিক ভাই, তাকে আমি পবিত্র ঈদ থেকে ঈদ করা থেকে বঞ্চিত করলাম। দূরপাল্লার গাড়ি যারা চালান তাদেরকে আমরা বঞ্চিত করলাম। আপনি দেখুন, যে লঞ্চে যেতে পারতো, এই ধরনের ভিড় কিন্তু ফেরিতে হতো না। তো আমি বলতে চাই, আমি বিশ্বাস করি এই লকডাউন অর্থহীন, এক টোটালি অর্থহীন এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে। এবং এই লকডাউনের কারণে কিন্তু মানুষের ভিড় আরো বেশি হয়েছে। আপনি লক্ষ্য করবেন, যারা লঞ্চে যেত তারাও গিয়েছে ফেরি 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 যে রাস্তা আছে সেই রাস্তায়। সুতরাং এটি 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 অর্থ না। আমি অফিস খোলা রাখবো, আমি বাস খোলা, আমি বিমান খোলা রেখেছি, কিন্তু আমার দরিদ্র মানুষ জীবন মরণ অবস্থায় তারা তার বাড়ির জীবনের বাজিয়ে রেখে, কিন্তু আপনি কি বিমান বন্ধ করেছেন? বিমান তো আপনি বন্ধ করেননি। তারপর দেখুন ট্রেনের কথা যে বলা হচ্ছে, যদি ট্রেন চালু থাকে, এক ট্রেন আমরা জানি যে অনেক লোক চিটাগং উত্তরবঙ্গে যেখানে যেতে পারতো সেটাও বন্ধ করে রাখা, কিন্তু মানুষ যাওয়া থেমেছে? মানুষ যাওয়া থেমে যাবে। বরং আমি বলতে চাই যে বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল, এরা স্বেচ্ছাসেবী সেবক তৈরি করে মানুষদের সচেতন করা উচিত যে আপনি মাস্ক পরুন, হাত ধুন, অন্তত এই দুটি বিষয়। আরেকটি বিষয় দেখে অনেক আমাদের মধ্যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারা আছেন, তারা সমালোচনা করেন একবার বাড়ি না গেলে কি হয়। এটা এটা সামাজিক অর্থনৈতিক তাদের যে ফিলিং, এটা আমাদের মতো না। মনে রাখতে হবে, আমি স্ত্রীর প্রয়োজন নিয়ে ঢাকায় থাকি, অনেক মানুষ আসে, তার বাচ্চা 1 বছর ধরে অপেক্ষা করে বাবা কবে জামা কাপড় নেবে, স্ত্রী অপেক্ষা করে তার হাজবেন্ড কবে যাবে, মা অপেক্ষা করেন তার ছেলে কবে যাবে। এই ব্যক্তিও কিন্তু খুব বাড়ি যাওয়ার যে উদ্বেগ থাকে। কিন্তু আমার অ্যাটিটিউড আর তার মেন্টাল মেকআপ যদি আমরা একভাবে দেখি, তাহলে কিন্তু হবে না। যারা বাড়ি যায়, এবং আমাদের ওরিয়েন্টাল কালচারে তো এটাই বিউটি, যে আমাদের যে পারিবারিক বন্ধন, বাবা মার সাথে মানুষ মিট করতে চায়, স্ত্রী পরিজনের সাথে মিট করতে চায়, আত্মীয় স্বজনের সাথে মিট করতে চায়, এই যে আমাদের ওরিয়েন্টাল কালচার, এটাকে তো আমি ইচ্ছে করলে আমি এখানে বসে বলে দিলাম টকশোতে যে একটা বার বাড়ি না গেলে কি হয়। এটি 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 ভাবার সুযোগ কম। বরং এখন যারা আসবে তারা কি ভালোভাবে যেটা আসতে পারে, এবং জোর দাবি জানাচ্ছে দূরপাল্লার বাস এবং লঞ্চ ছেড়ে দেওয়া হোক, বিশেষ করে দক্ষিণাঞ্চলের জন্য। কারণ যে পরিমাণ মানুষ এখন আসবে, যদি লঞ্চ না থাকে, দূরপাল্লার বাস না থাকে, আমি দূরপাল্লা বাসে একজনকে অ্যাফেক্টেড করতে পারি, একজনকে ক্ষতিগ্রস্ত করতে পারি। বাট আমি যদি 5 বার ট্রান্সপোর্ট চেঞ্জ করি,
এবং হাজার হাজার মানুষের মধ্যে মধ্যে যে আমি চলাচল করি, বহু লোক ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং আমি এটা একটা সুবিবেচনা ডিসিশন কামনা করছি যে দূরপাল্লার বাস এবং লঞ্চ ছেড়ে দেওয়া হোক। জি, ধন্যবাদ। আমরা ফিরবো আপনার কাছে ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আসলে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি আজকে, সংক্রমণের যে হার এবং মৃত্যু সংখ্যা যদিও কম, সংক্রমণের হারটা কিছুটা কম দেখানো হয়েছে। কিভাবে আসলে সম্ভব? ঈদ পরবর্তী আসলে নতুন কোনো পরিকল্পনা দরকার কিনা, যদিও লকডাউন বাড়ানো হয়েছে 1 সপ্তাহ, কি বলবেন? দেখেন, লকডাউন, আমি একটু পশ্চিমবঙ্গের দিকে যাই আগে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সেখানে আজকের প্রায় 19,000-এর বেশি শনাক্ত হয়েছে পশ্চিমবঙ্গে। আমি ভারতের কথা বাদ দিলাম, ভারতে সেখানে 3,10,000-এর উপরে এবং মৃত্যু 4,000-এর উপরে, সে একই অবস্থান প্রায় কাছাকাছি। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা আমাদের অতি মানে নিকটবর্তী যে তাদের জায়গাটি, সেখানে কিন্তু 19,000। আপনি দেখেছেন যখন এই যে কোভিডের দ্বিতীয় ঢেউ যখন বাংলাদেশে শুরু হলো, তখন আমাদের 7,000 7,500 যখন আক্রান্ত হলো, তখনই কিন্তু আমরা হসপিটালে শয্যা দিতে পারি নাই। আমরা অক্সিজেনের অপ্রতুলতা ছিল, আমাদের আইসিইউ দিতে পারি নাই, আমাদের যে হাই ফ্লো নেজাল ক্যানুলা সেখানে সংকট ছিল। এই যে আক্রান্ত ছিল কিন্তু মাত্র 7,000 7,500। এটা কিন্তু অতি নিকটের কথা, এটা আমি গত বছরের কথা বলছি না, সেটাই কিন্তু আমরা ম্যানেজ করতে পারি নাই। আজকে যদি আমি পশ্চিমবঙ্গের যে অবস্থা আছে, আজকে যদি বাংলাদেশে পার ডে 19,000 20,000 বা 15,000 যদি আক্রান্ত হয়, এইটা আপনি কোথায় রাখবেন? আমাদের যে শয্যা আছে, যে ক্যাপাসিটি আছে, আমাদের যে ধারণ ক্ষমতা আছে, আইসিইউ আছে এবং যা যা আছে, সবকিছু যদি আমাদের এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এবং সরকার একটা জিনিস ভুললে মানে বলেই যে শেষ করে দিবে তা নাই, যে আমাদের যেটা ধারণা করা উচিত ছিল যে বাংলাদেশের যে নাগরিকরা, যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, ধরেন উচ্চবিত্তই, এদেরকে নিয়ন্ত্রণ করা এত সহজ কাজ না। পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে আপনি কত জায়গায়, যেটা ইলিয়াস খান বললেন, যেভাবে যে বর্ণনা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আপনি সংক্রমণের যে গতিটা এখানে কি পর্যায়ে হতে পারে, এটা ভারতের দেখেন, আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আজকে ভারতের যে সংক্রমণটা, তার কারণ হিসেবে তাদের সেই যে রাজনৈতিক সমাবেশ, তাদের সেই ধর্মীয় সমাবেশ, তাদের সেই কুম্ভ মেলা। এবং এখানে কিন্তু আমি চাই না যে বাংলাদেশের যে অবস্থা আমরা ফিরে এসেছি, আমাদের যে সংক্রমণের হার কমে গেছে এবং আমাদের মৃত্যু হার কমে গেছে, আমরা এইটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের একটি মডেল, যেখানে এটা আমরা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। কিন্তু আমি আশাবাদী হতে পারছি না এই সাম্প্রতিক এই 2-3 সপ্তাহ না গেলে। যদি হয়, আমি আল্লাহর অশেষ রহমত, আমি একটি উদাহরণ আপনাকে দিই। আজকে এই যে ভারতীয় ভেরিয়েন্ট যেটা বাংলাদেশে পাওয়া গেছে, এটা কিন্তু ব্রিটেন একদম তাদের জুনের 21 তারিখে তাদের সমস্ত কিছু খুলে দেওয়ার কথা ছিল। এটা বাই ফেজ 8ই মার্চ থেকে 21 জুন পর্যন্ত তাদের কিন্তু ধাপে ধাপে শপিং মল টল সবকিছু খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটেন এখন এই ভারতীয় ভেরিয়েন্টের কারণে তাদের যে ওয়েস্টার্ন ইংল্যান্ডে এটার যে ব্যাপক সংক্রমণ দেখা দিচ্ছে, বা সেখানে তারা কিন্তু এখন কিন্তু আর তাদের এই লকডাউনটা উঠাচ্ছে না, তাদের শপিং মলগুলো খুলছে না। এই যে বিষয়গুলো আজকে দেখেন, যে যুক্তরাষ্ট্রে, আপনি যে যুক্তরাষ্ট্রে যেখানে ভ্যাকসিনের প্রায় 35% 2 ডোজ দেওয়া হয়েছে, যাদের ভ্যাকসিনের ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে প্রায় 80%, সেখানেও কিন্তু সংক্রমণ কিছু কিছু স্টেটে বাড়ছে। অর্থাৎ আমাদের যে অবস্থা, আমি বলতে পারছি না, যেটা স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আমরা আশঙ্কিত যে ঈদের পরে আমাদের তৃতীয় একটা ঢেউ আসতে পারে। সেইটা যে কি মাত্রায় আসবে, সেইটা আসলে যে ধরনের গ্যাদারিং দেখছি, এবং সেইটা যদি বাস্তবে সেই ধরনের সংক্রমণ হয়, তাহলে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমার মনে হয় না। তবে আমি আশাবাদী যে আমাদের এখনো সময় আছে, যেটা ঘরে ফেরার ক্ষেত্রে আমরা মানে যে ধরনের বিশৃঙ্খলা অব্যবস্থা আমরা দেখেছি, ঢাকায় ফেরার ক্ষেত্রে সেই ধরনের অব্যবস্থা হলে আমাদের ডাবল ঝুঁকি বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে সরকার কি বিবেচনা করছে, এটা সরকারই বলতে পারবে। তবে সরকারের কোনো বিবেচনা, পরিকল্পনা যে কাজে আসে নাই, সেটা আমরা অন্তত সবাই বলতে পারি।
সেক্ষেত্রে এটা আপনি সরকারের সমর্থক হোক আর সরকারের বিরোধী হোক, যেই হোক, আমরা কিন্তু বাস্তবে যেটা দেখেছি সেটা কিন্তু সরকারের কোনো পরিকল্পনা বাস্তবে পরিণত হয় নাই। সেক্ষেত্রে যে আমরা একটা বিরাট ঝুঁকির ভিতরে রয়েছি, সেই ঝুঁকিটা আমি আশা করব যে সরকার কিভাবে, তার বিশেষজ্ঞরা কিভাবে এই ঝুঁকিটাকে আরো কমাবে সেটা চেষ্টা করতে হবে। এবং সেই ঝুঁকি যদি কমানো না যায়, এবং আমি পুরো ভারতবর্ষের কথা বলতে চাচ্ছি না, আমি ব্রাজিলের কথা বলতে চাচ্ছি না, যদি পশ্চিমবঙ্গের অবস্থা এখন যা হয়েছে, নেপালের অবস্থা যেটা হয়েছে, নেপালের সংক্রমণ হার 30 গুণ বেড়েছে মাত্র 2 সপ্তাহের মাধ্যমে। এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের এই হসপিটালের এই শয্যা এবং এই যে যে আমাদের যে ব্যবস্থাপনা আছে এটা দিয়ে কিন্তু মেটানো যাবে না। জি, আপনার কাছে আসবো। আপনার কাছে ফিরবো আমরা। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বললেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। একই সঙ্গে মানুষ কিন্তু যখন মানুষ বাড়ি ফিরছে তখনই আসলে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে আরো 14 দিন বাড়িতে থাকার কথা তারা আহ্বান জানিয়েছে, অনুরোধ করেছে। আমরা আসলে কতটা আগাম পরিকল্পনা নিতে পারছি বা সুষ্ঠু পরিকল্পনা নিতে পারছি, নতুন পরিকল্পনা নেওয়া দরকার কিনা, এই জায়গায় কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার তিনজন সহ আলোচক। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের আলোচনা শুনলাম। ধন্যবাদ নিউজ 24 এর দর্শক বিন্দুকে। শুভরাত্রি। আসলে আমরা কঠিন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি, কারণ আমরা দেখলাম যে এপ্রিল মাসে যখন লকডাউনটা আরম্ভ হলো, প্রথম সপ্তাহে লকডাউনটা ছিল সাদাসিধে টাইপের, এরপরে মানে অফিস আদালত বন্ধ করে লকডাউন দিল, এবং লকডাউনের পর আমরা দেখলাম যে একটু রেজাল্ট পাওয়া যাচ্ছিল, 24 থেকে আস্তে আস্তে নামতেছিল। কিন্তু যখন এই ঈদের ছুটিটা আসলো এবং আমাদের দোকান মালিকদের চাপে, কারণ ওরা বলতেছে ওদের 24 লক্ষ দোকান, তারপরে তাদের 1,15,00,000 শ্রমিক কাজ করে। গত বছর তারা পয়লা বৈশাখ এবং ঈদের প্রায় 30,000 কোটি টাকা তারা লস করেছে, এবং জীবনের পরে জীবিকার প্রয়োজনে তখন তারা এটা খুলে দেওয়া হলো, স্বাস্থ্যবিধি মেনটেন করা হবে বলা হলো। কিন্তু আমরা দেখলাম যে মোটামুটি স্বাস্থ্যবিধি মেনেছে, কিন্তু গাউসিয়া নিউ মার্কেটে কোনো স্বাস্থ্যবিধি ওইভাবে মানে নেই। এবং অন্যান্য জায়গাগুলোতে, বসুন্ধরা তো আমরা দেখেছি তারা তো কিছুটা কন্ট্রোল করেছে, সেখানে একটা সংক্রমণের ঝুঁকি তো আমাদের রয়ে গেল। তারপর বাড়ি যাওয়ার দৃশ্যটা আমরা দেখলাম যে 5 জন আমাদের মানুষ মৃত্যুবরণ করেছে করুণ ভাবে। তারপরে তারা বাড়ি গেল, মানুষ লাফাইয়া ফেরিতে উঠতেছে, তারপরে কিভাবে মিছিলের মতো করে তারা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর দিয়ে তারা নিজেরা তো কে করোনা আছে সে তো নিজেই জানে না। তার বৃদ্ধ বাবা মার সাথে দেখা করতে গেছে, আত্মীয় স্বজনের সাথে দেখা করেছে, জানি না সংক্রমণ কতটুকু করেছে, এটা কয়েকদিন পরে বোঝা যাবে। আর একটা জিনিস যেটা লক্ষণীয়, যেটা নজরুল ভাই বলেছিলেন কুম্ভ মেলার কথা, আমরা দেখেছি এবার যে মসজিদে আমাদের ধর্ম মন্ত্রণালয় বলেছে যে মসজিদের ভিতরে নামাজ পড়বেন, আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন যে বাইরে পড়ার জন্য। তো দেখা গেল যে আমরা কোনটা মানুষ ফলো করবে। এরপরে দেখা গেল যে মসজিদে নামাজ পড়লো, এমনকি দেখা গেল বলা হলো যে স্বাস্থ্যবিধি মানা। আমরা দেখেছি ঢাকা শহর এবং দু একটা জায়গাতে কিছুটা স্বাস্থ্যবিধি মেনটেন করা হলো, এমনকি দেখা গেল হ্যাঁ কোলাকুলি করা নাই, কিন্তু মানুষ গাদাগাদি করে, কারো মুখে মাস্ক নাই। আপনারা তো মসজিদের দৃশ্যটাই দেখলেন। এই যে 3টা জায়গায় আমরা যেভাবে ব্যাপকভাবে মেলামেশা করেছি, মানে গড নোজ, মানে আমরা গত 2-3 দিনের যেটা দেখেছি যে আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে আমাদের অল্প কিছু টেস্ট করা হলো। আর সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে এখন বিদেশ যাত্রীরা যখন যায় তখন কিন্তু তাদের টেস্টগুলো করলে দেখা যায় ওদের নেগেটিভে বেশিও তারা একটু সচেতন থাকে, কিন্তু সে দেশের বাইরে যাবে, সে সচেতনতা অবলম্বন করে। কিন্তু আমাদের সাধারণ মানুষ সেটা মানে না। কিন্তু আরেকটা জিনিস দুঃখজনক হলো সত্য যে পরিবহন শ্রমিকদের ব্যাপারটা দেখেন, যে পরিবহন শ্রমিকদের সাথে 70 লক্ষ কর্মচারী কথা বলে আমাদের শাহজাহান খান সহ, আমাদের রাঙ্গাভাই সহ, ওনারা ওসমান সাহেব সহ ওনারা বললো যে তারা ঈদের দিন তারা কর্মসূচি দিবে, এর আগে কর্মসূচি দিবে। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী তখন বললো যে না, সীমিত আকারে পরিবহন খুলবে, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট। এবং ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট খোলা হলো, এবং ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট খোলা হওয়ার কারণে দেখা গেলো এই ডিস্ট্রিক্টের বর্ডারে গিয়ে মানুষ 5 বারে বাস পরিবর্তন করে বিভিন্ন জেলায় গেল, এবং দেখা গেল যে তাদের 500 টাকার ভাড়া তার 2,000 টাকা দিয়ে বাড়িতে গেল। এই যে ধরেন আমাদের যে সমস্যাগুলো ক্রিয়েট হলো, তাই না? সুভাষ দাও বলেছে কিভাবে মানুষ বাড়ি গেল, যে আমি যদি আমার লঞ্চ চালু থাকতো আমি একজনের সাথে এখন গাদাগাদি ধাক্কাধাক্কি গুলো হতো না। তাহলে আমরা যখনই মানুষকে কন্ট্রোল করতে পারবো না, কন্ট্রোল বাংলাদেশে না, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের কথা একটু আগে আপনি বললেন যে 19,000 সংক্রমণ হচ্ছে, 8টা ইলেকশন তো আমরা দেখলাম পশ্চিমবঙ্গে। তারপরে আপনার দেখেন এই যে সংক্রমণটাকেও কেউ ভয় পাচ্ছে না। আপনি দেখেন WHO বারবার নির্দেশ দিচ্ছে যে 40টি দেশে ভেরিয়েন্টটা মানুষকে আক্রান্ত করছে। ইংল্যান্ডের লকডাউনটা তারা আরো কিছু কিছু জায়গায় তারা আরো কঠোর ভাবে করছে, যে আরো কিছুদিন পরে দেখা খুলবে, যে আমাদের ভারতীয় ভেরিয়েন্টটা যাতে করে বন্ধ হয়।
কিন্তু আমরা দেখছি যে আমরা এটা কেউই তোয়াক্কা করছি না। আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন 22 থেকে 24 তারিখে বোঝা যাবে যে আমাদের অবস্থা কি হবে। আমাদের মাত্র 12,000 বেড, আমাদের মাত্র 1,1100 মতো আইসিইউ আছে। 12,000 বেড আর 1,100 আইসিইউ, 7,000 সংক্রমণের পরেই আমাদের হাহাকার পড়ে গেল। আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ভারতের একটা প্রদেশে গোয়াতে আপনার অক্সিজেনের অভাবে 74 জন মৃত্যুবরণ করেছে। দিল্লিতে আপনারা দেখেন কি পরিমাণ অক্সিজেন সংকট। আমরা কয়দিন আগে বললাম যে আমাদের অক্সিজেনের চাহিদা এখন ঠিক আছে, 230 টন আমাদের অক্সিজেন বা 250 টন আমরা উৎপাদন করতে পারি। এই 230 আর 250 দিয়ে যদি আমাদের ভারতের মতো অবস্থা হয় তাহলে আমরা কোনোভাবে আমরা এটা ঠেকাতে পারবো না। আমরা দেখেছেন যে প্রথমবার যখন করোনা আরম্ভ হলো, আমরা দেখেছি যে আমাদের ইতালির কথাই বলুন, ইতালির স্বাস্থ্য সেবা এত স্ট্রং, তারাই সামাল দিতে পারে নাই। ইংল্যান্ডের অবস্থা একরকম, আমেরিকার অবস্থা তাই ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা কন্ট্রোল করে, সংক্রমণ নিয়ন্ত্রণ করে তারা আস্তে আস্তে, এরপরও তাদের মৃত্যুর মিছিল কমে নাই। আমরা সেদিক দিয়ে আমরা ভাগ্যবান বলতে পারি যে আমাদের মৃত্যুর সংখ্যা এখনো পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো অবস্থায় আছি। এবং আমরা আরেকটা জিনিস বলবো যে বৈশ্বিক করোনা মহামারীতে আমাদের যে একটা রিসার্চ, যে ব্লুমবার্গের রিসার্চ সেন্টার থেকে বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, এবং সে কারণে আমরা করোনা সংক্রমণটা আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রথম দিকে আমরা 20তম অবস্থানে আছি, কিন্তু আমরা জানি না এই 20তম থেকে আমরা কততমতে চলে যাই। এই যে একটা মাস, এই যে 15-20 দিন যে অবস্থা গেছে, যে হযবরল অবস্থা হলো, সেটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে যেহেতু আমরা এই যে মানুষ আসতেছে, আমরা মানুষকে যতই বলি আপনার করে থাকুন, মানুষ মানছে না। কারো কথা আমরা একটু আগে, কয়েকদিন আগে আমরা শুনলাম, 2-3 দিন আগে, যে পুলিশকে নির্বাহী আদেশ দেওয়া হবে, তারা জরিমানা করবে, কিন্তু আসলে কিন্তু আমার মনে হয় দেখলাম যে না, সে ঘোষণা থেকে সেটা আসে নাই। তাহলে যখনই আপনি মানুষকে আগে থেকে যদি সচেতন, আগে থেকে যদি কঠোর বিধিনিষেধ করতেন, কেউ বর্ডারে যাবে তার জরিমানা করতেন, তাহলে কেউ বাড়ি যেত না। প্রথম দিকে আপনার মানুষকে সেটা মানে মানুষকে যদি আমরা সেভাবে সচেতন করতে পারতাম, তাহলে আমার, কারণ আপনার টেলিভিশনে আপনার প্রতিনিয়ত এই যে আমাদের সাংবাদিক ভাইরা, আপনার গণমাধ্যমের ব্যক্তিরা বিভিন্ন সময় মানুষকে দেখাচ্ছে মাস্ক পরেন, সামাজিক দূরত্ব মেনটেন করুন, কিন্তু কেউই কোনো কথা মানছে না। আসলে মানুষও কি করবে? আমাদের একটা মানে আমরা যদিও মধ্যম আয়ের কথা বলি, মানুষ জীবনের পরে জীবিকাটা মানুষের কাছে বড় হয়ে গেছে, আর কতদিন মানুষ অপেক্ষা করবে? তো যাই হোক, আমরা যেটা মনে করি সেটা হলো যে এখন যেটা আমাদের সম্মানিত আলোচকরা যাই বললেন, আমার মনে হয় যেহেতু মানুষ বাড়ি থেকে ফিরবে, যদিও যাওয়ার সময় বলছে আমার চাকরি নাই, আমি আর আসবো না, কিন্তু জীবন এবং জীবিকার জন্য ঢাকা শহরে কিছু হলেও সে করে খেতে পারে। সে কারণেই আমার মনে হয় যে আন্তঃজেলা বাসগুলো চালু করা উচিত অন্তত 1 সপ্তাহের জন্য, এবং আমাদের যে লঞ্চ গুলো, তাহলে মানুষ অন্তত সিস্টেমেটিক করে থাকে। সারা দেশে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষ এভাবে আসবে, যেভাবে গেছে সেভাবে আসবে। এবং এইভাবে যদি আসে, তাহলে আমার মনে পড়ে যে 1918 সালে স্প্যানিশ ফ্লুর কথা, সেখানে আমেরিকাতে প্রচুর লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। শুধু এক ফ্লোরিডাতেই 1918 সালের 28শে সেপ্টেম্বর লিবার্টি লোন প্যারেড বলে একটা অনুষ্ঠানে 6 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, এমনকি ওখানে 2 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে, এমনকি পুরো আমেরিকাতে সংক্রমিত হয়েছে। তো আমার মনে হয় যে আমরা সেদিকে যাচ্ছি, আমাদের সেদিকে সব মানে যদি আমরা মানুষকে সচেতন তো করতে পারছি না। আমার মনে হয় যে আমাদের যে সম্মানিত আলোচকরা যেটাই বলেছে, আমি পূর্ব বলেছি, আমার মনে হয় আমাদের আন্তর্জেলা বাস এবং আমাদের স্টিমার গুলো 1 সপ্তাহের জন্য হলো মানুষ আসুক, তারপরে আবার বন্ধ করে লকডাউনটা ওইভাবে স্টিক করা উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমরা। জনাব সুভাষ চন্দ্র বাদল, টিকা আমাদের ঘাটতি রয়েছে এখন পর্যন্ত, আসলে যে হিসাব রয়েছে যে 6,80,000 ডোজ টিকা মজুদ আছে এখন পর্যন্ত। এখনো দ্বিতীয় ডোজের যে ঘাটতি সেটিও কিন্তু রয়ে গেছে। আজকে আমরা দেখলাম যে চীনের যে সিনোফার্মার উৎপাদন, বাংলাদেশের যে কোম্পানির সাথে উৎপাদন করার কথা, সেও অনুমোদন দেয়নি। ওষুধ প্রশাসন অধিদপ্তর স্পষ্ট বলেছে টিকার ঘাটতি রয়েছে। টিকা আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি ইতিবাচক সাড়াও পেয়েছে। আপনার মন্তব্য জানতে চাই, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি এই কথাটা বলার আগে, যেহেতু আমাদের আলোচক বন্ধুরা পশ্চিমবঙ্গের বিষয়টা বারবার এনেছেন, আমি একটু বলতে চাই, পশ্চিমবঙ্গের থেকে বোধহয় আমরা একটু ভালো আছি। কারণ আপনারা আজকে নিশ্চয়ই কাগজে দেখেছেন বা অনলাইন পোর্টালগুলো দেখেছেন, ওরা আলুর দোকানে যে ভিড়, তার থেকে 14 গুণ ভিড় মদের দোকানে। আমরা অত খারাপটা, ঈশ্বর আমাদের অত বিপদে ফেলবেন। কিন্তু আমাদের তো আরো সতর্কতার জায়গা, আরো স্ট্রং হওয়া দরকার নিশ্চয়ই। যেটা আমাদের উচিত ছিল যে এখানে পলিটিক্যাল যারা রাজনৈতিক দলগুলো যে আছে, সেই দলগুলোর উদ্যোগটা কিন্তু সেইভাবে আমরা দেখি নাই।
আপনি বলেন আওয়ামী লীগ, বিএনপি, তারপরে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা যদি একটা স্বেচ্ছাসেবক দল করে, এর আগে যখন প্লেগ হয়েছে তখন কিন্তু এরকম হয়েছে, স্বেচ্ছাসেবক বাহিনী নেমে গেছে, তারা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে। যেহেতু শুধু আমলাতান্ত্রিক নির্দেশে মানুষকে ঠেকানো যাচ্ছে না, আমার মনে হয় এই ক্ষেত্রে পলিটিক্যাল মোটিভেশনটা খুব বেশি দরকার। এবং রাজনৈতিক দলগুলো তাদের উচিত যে তারা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সর্বক্ষেত্রে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলে এইটার ব্যাপারে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবেন। আর আপনি টিকার প্রশ্নে যেটা বলেছেন, বাংলাদেশে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ পাবেন কিনা, তাদের মধ্যে মধ্যে 10 লক্ষর মতো দ্বিতীয় ডোজের ঘাটতি আছে। আমি মনে করি, আমার সাথে আপনি একমত হবেন কিনা, যে টিকার ব্যাপারে শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল থাকাটা আমাদের ঠিক হয়নি। আমি মনে করি আরো অন্যান্য সোর্স থাকা উচিত, চেষ্টা করা উচিত ছিল। আর বাংলাদেশের একটা কোম্পানির উপরেই ছেড়ে দেওয়াটাও ঠিক হয়নি, আরো অন্যান্য কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া উচিত ছিল, তাহলেও হয়তো আমরা আরো বেশি টিকা পেতে পারতাম। চীন আমাদের 5 লক্ষ টিকা দিয়েছে, কিন্তু যেটা দরকার, আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যত টাকাই লাগুক উনি টিকার ব্যবস্থা করবেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। একমাত্র এদেশের মানুষ আমলাতন্ত্র বা রাজনৈতিক নেতা কারোর প্রতি কোনো আস্থা নেই, একমাত্র আস্থাশীল, একমাত্র ভরসার জায়গা শেখ হাসিনা। শেখ হাসিনা যেহেতু বলেছেন, আমার বিশ্বাস নিশ্চয়ই সময় মতো টিকা জোগাড় হবে এবং বাংলাদেশের মানুষ এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য টিকা অবশ্যই নিতে পারবেন। জি, আমরা আশা করতে চাই। আমরা সময় একদম শেষ পর্যায়ে, আমরা একটু জনাব ইলিয়াস খান টিকা বিষয়ে আমরা ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আপনার কাছে আমরা শুনবো নিশ্চয়ই, তবে তার আগে ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। লকডাউন বা আমরা গত বছরও দেখেছি যে করোনার সময়কালে যখন আইনশৃঙ্খলা বাহিনী করোনার মোকাবেলায় ব্যস্ত থাকে তখন আসলে যে সামাজিক অপরাধগুলো বেড়ে যায়, খুন ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদের সমাজে বেড়ে যায় এবং এগুলো খুবই উদ্বেগ বাড়ায়। করোনাকালীন সময় আমরা দেখেছি যে অনেকাংশেই বেড়েছে অন্য স্বাভাবিক সময়ের তুলনায়। এদিকে আসলে একটু নজর দেওয়া দরকার। আপনি কি মনে করেন, কি বলবেন? না, নিশ্চয়ই এটা বাংলাদেশের নিয়মিত চিত্র হয়ে গেছে। যেমন প্রতিদিনের পেপার খুললে আপনি দেখবেন ধর্ষণ, হত্যা এবং তুচ্ছ বিষয় নিয়ে মানুষ একজন আরেকজনকে মেরে বলছে। আজকে এইমাত্র দেখতেছেন আপনাদের টেলিভিশনে সামান্য ঘটনায় একজন ইউপি সদস্য নিহত হয়েছে। এদিকে নজর দেওয়া দরকার। আমি একটু বলে নেই, থার্ড ওয়েভের কথা এসছে, আমরা কিন্তু ফার্স্ট ওয়েভের পর যখন রিল্যাক্স হয়েছিল, আমরা টুরিস্ট স্পট গুলোতে আমরা কিন্তু বন্যার জলের মতো আমরা মানুষ ভেসে গেছি, সবাই কক্সবাজার সব বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পিকনিকের আয়োজন করেছি, বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছি, যে কারণে দ্বিতীয় ঢেউটা আমাদের মধ্যে এসছে বলে আমরা মনে করি। সুতরাং এই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এখন যারা বাইরে থেকে আসবেন বা ঢাকা যারা থাকবেন, এই যে ঘোরাফেরার জায়গাগুলো, পিকনিক স্পট গুলো, এই যে টুরিস্ট স্পট গুলো, এগুলো যাতে আগের মতো অন্তত এটি দূর না হওয়া পর্যন্ত খুলনা এসে চিন্তা করতে হবে আমাদের। আরেকটি গতকাল কুয়াকাটায় প্রচুর লোক, মোরল নজরুল ভাই তিনি একজন ফিজিশিয়ান, তিনি ভালো বলতে পারেন। আমি একটা জিনিস বলি যে এখন যে অবস্থা আমরা যা শুনি, যতটুকু বুঝি, এই করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে। সুতরাং আর এই দেশে এত মানুষ ছোট্ট একটি জায়গায়, এটি সরকারের দোষ দিয়ে লাভ নেই, পাবলিকের দোষ দিয়ে লাভ, এটি নিয়ন্ত্রণ করে স্টাফ জব। এটি কিভাবে নিয়ন্ত্রণ করবে আপনি যে চিন্তা করুন। তো এটা আমাদের ইমিউনিটিতে ডেভেলপ করা যায়, সেই চেষ্টা করা উচিত। এই যে মাস্ক পরা, হাত ধোয়া, এইটু ন্যূনতম ব্যবস্থা রেখে এই লকডাউন টকডাউন এগুলো দিয়ে আর কোনো লাভ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। পরিকল্পনা তো, সুষ্ঠু একটি পরিকল্পনা তো থাকা নিশ্চয়ই দরকার আমাদের। সব সমস্যার মূলে হচ্ছে অধিক জনসংখ্যা। পৃথিবীর 1000 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশ, আর 1000 ভাগের 27 ভাগ মানুষ বাংলাদেশে। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। পুরনো ঢাকা এমন জায়গায় আছে 82,000 লোক বাস করে 1 বর্গ কিলোমিটার। এটি চিন্তা করা যায়। ঢাকায় যে লোক আছে, ইউরোপে 8-10টা দেশে এরকম লোক পায়। সুতরাং আমাদের উচিত করোনার সাথে আমাদের থাকতে হবে, চিন্তা করে ইমিউনিটি কিভাবে ডেভেলপ করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। যেমন একসময় গুটি বসন্ত, জল বসন্ত ছিল, সেগুলোর সাথে মানুষ ডায়রিয়া ছিল, সেগুলোর সাথে বাস করেছে। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমাদের একটি
আমি বলবো মধ্যমায় যাই হোক, আমরা আসলে তো দারিদ্র পীড়িত দেশ। কত মানুষ এই যে করোনা কালে আরো 2.5 কোটি লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে। সুতরাং এরা যদি মুভ না করতে পারে, ঠিকভাবে স্মুথলি কাজ না করতে পারে, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখা খুব কষ্টকর হয়ে যাবে। এবং যারা দিন আনে দিন খান, এই মানুষগুলো এখন খুব কষ্টে আছে। এবং ইভেন মধ্যবিত্ত যারা, অনেকে বলতে পারেন না, আমি জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি হিসেবে অনেক জিনিস ফেস করি, আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন, তারা বলতে পারেন না যে আমি অসুবিধায় আছি বা আমি কষ্টে আছি, কিন্তু বাস্তবতায় তারা আছে, আমরা জানি। সুতরাং এই লকডাউন বাদ দিয়ে ইমিউনিটি ডেভেলপ কিভাবে করা যায় সেই চেষ্টা বাজার করে প্রত্যেকটা মানুষকে সচেতন করা উচিত। বিশেষ করে রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো সেই ভূমিকা পালন করতে পারে যে মানুষ যাতে মাস্ক পরে এবং হাত ধোয় এবং সম্ভব হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে। এটাই আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা একটু ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার শেষ মন্তব্য জানতে চাই। টিকা আসলে হয়তো সাময়িকভাবে কার্যকর, কিন্তু স্বাস্থ্যবিধি মানাটা আসলে মূল নিয়ামক এই করোনা সংক্রমণ প্রতিরোধে। আপনার শেষ মন্তব্য জানতে চাই, একদম 3 মিনিটে যদি শেষ করেন। টিকাটা আমি একটু বলি, এখানে একটা কনফিউশন হয়েছে, যেটা অনেকে বলছেন যে টিকার অনুমোদন নিয়ে, কিন্তু যে কোম্পানি থেকে ইনসেপ্টাকে, যেটা আজকে বিভিন্ন টেলিভিশনে এবং পরে ডিজিডিএ ডাইরেক্টর জেনারেল ওষুধ প্রশাসন, সেখান থেকে বিবৃতি দেওয়া হয়েছে, কাউকে অনুমোদন দেওয়া হয়নি। আসলে অনুমোদন না, এখানে যেটা হয়েছে যে চাইনিজ এক্সপার্টরা বাংলাদেশে যাদের টিকা উৎপাদনের সক্ষমতা আছে তাদের বিভিন্ন ফ্যাক্টরি তারা পরিদর্শন করেছে। সেক্ষেত্রে ইনসেপ্টার যে টেকনিক্যাল এন্ড ফিজিবিলিটিটা, সেইটা তারা অ্যাপ্রুভ করেছে, যেটা যতদূর জানা যায়। সেটা এখন সেটা হবে কি, এখানে তারা কিন্তু প্রোডাকশনের যাবে না, এখানে ইনসেপ্টার যেটা করবে রিফিলিং, ওখানে বাল্ক কিনে এখানে তারা এই যে ডোজেস, এবং আমি যেটা যতদূর জানি যে বাংলাদেশের প্রোডাকশনের যে ক্যাপাসিটি আছে, আমি একটি কোম্পানির 2 বার এই ইনসেপ্টার ভ্যাকসিন প্ল্যান্টটা আমি ভিজিট করেছি, একবার পার্সোনালি নিজে, একবার তখন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে। এবং তাদের যে ফ্যাসিলিটিসটা আছে, তারা ফ্লু ভ্যাকসিন, তারা 14টা ভ্যাকসিন তৈরি করে, তারা কিন্তু ফ্লু ভ্যাকসিনটা তারা বাংলাদেশে তৈরি করে, এটাও এক ধরনের ফ্লু ভ্যাকসিন। এবং তারা প্রতি মাসে 4 কোটি ডোজ রিফিল করতে পারবে। যদি চায়না থেকে, এবং এই যেটা বাদলদা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে বাংলাদেশের একটি লোকও মানে আনভ্যাকসিনেটেড থাকবে না, যদি আমরা সেই প্রোডাক্টগুলো পাই এবং এখানে রিফিলিং হয়, এবং সেটা যদি আরো 2-1টা কোম্পানিও করতে পারে, তাদের ক্যাপাবিলিটি থাকে, তা আমি মনে করি যে ভ্যাকসিনের অসুবিধা হবে না। কিন্তু অসুবিধার যে জায়গাটা, যে আমাদের প্রায় যে অ্যাস্ট্রাজেনিকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা যে ভ্যাকসিনটা আমাদের 14-15 লক্ষ যে ঘাটতি আছে, এই ঘাটতিটা পূরণের জন্য আমাদের কিন্তু আগে বলা হয়েছিল যে 12 সপ্তাহের ভিতরে ভ্যাকসিনটা দিতে হবে, এখন বলা হচ্ছে যে 12 সপ্তাহের ভিতরে যদি না দেওয়া হয়, 12 সপ্তাহ অতিক্রান্ত হলে যত দ্রুত সম্ভব, তবে সেটা মানে 16 সপ্তাহ যেন অতিক্রান্ত না হয়। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নিজেই চেষ্টা করছেন, আমরা এই যে দ্বিতীয় ডোজের যে শর্টেজটা, সেটা আমরা পেয়ে যাব। আরেকটি জিনিস হচ্ছে যে আমাদের যে এই ভ্যাকসিনের যেটা, যে একদম 30 সেকেন্ডে যদি শেষ করেন। হ্যাঁ, যদি ভ্যাকসিনের পাশাপাশি যে আমাদের যে আদার যে প্রিকশনস গুলো, যেটা হচ্ছে যে আমাদের এই যে মাস্কটাকে খুব কঠোরভাবে মেনে চলা, আমাদের স্যানিটাইজেশন এবং ডিস্টেন্সিং, এবং সমস্ত ধরনের গ্যাদারিং। আমি আরেকটা, আপনি 15 সেকেন্ড যদি বেশি টাইম দেন, আজকে সিঙ্গাপুরের গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে যে 2 জনের বেশি, সিঙ্গাপুরেও কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে গেছে, যেটা 49 জন তারা একদিনে পেয়েছে, তারা এখন 2 জন, তারা সমস্ত জায়গাতে তারা মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, 2 জনের বেশি এক জায়গায় গ্যাদারিং করতে পারবে না, অনলি 2। আমাদের এই ধরনের, এই যে যদি 2-3 জনের বেশি এক জায়গায়, এই ধরনের কিছু প্রিকশন নেওয়া যায়, যেটা ইংল্যান্ডে যারা করেছে, নর্থ ইংল্যান্ডে যেমন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেই জায়গাগুলো আমি নতুন করে আমাদের বিশেষজ্ঞকে এবং সরকারকে, এবং অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই, চিন্তা করছেন, এবং আমরা আশা করি যে আমাদের এই তৃতীয় ঢেউ বলে যেটা আমরা আশঙ্কা করছি, সেটা আমরা হয়তো কিছুটা মানে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমরা একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে 29 মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে আপাতত, এবং অনলাইন কার্যক্রম হয়তো চালু থাকবে, সেটি আসলে ব্যাপকভাবে বা ব্যাপক পরিসরে কতটা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বা কোনো কার্যক্রম আছে কিনা, একদম সংক্ষেপে। ধন্যবাদ। আমরা যেহেতু আমাদের 30 মে পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের অনলাইন ক্লাস চলছে, এমনকি আমরা
পয়লা জুলাইতে যদি 30শে জুনের ভিতরে করোনা সংক্রমণের হার না কমে, তাহলে আমরা পয়লা জুলাই থেকে আমরা বিশেষ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। কারণ আমাদের ছাত্র ছাত্রীরা যে অবস্থার মধ্যে আছে, মানসিক ভাবে বলেন, তারপর অর্থনৈতিক ভাবে বলেন, তারপর তাদের বেকারত্ব বলেন, এবং তাদের চাকরি জীবনে যেতে হবে, আমরা বিশেষ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর 2 নম্বর হলো আমরা অনলাইন ক্লাসটাকে এখন আর আমরা কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা হচ্ছে, যেমন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, সেটা আমরা হয়তো ক্লাস্টার করে 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 আমরা হয়তো গ্রুপ করে 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 আমরা বিশেষ পদ্ধতিতে আমাদের সেদিকেও যেতে হবে। সেক্ষেত্রে আমাদের হয়তো অনেক দায়িত্ব নিতে হবে, আমরা সেদিকে হাঁটছি। আমরা আশা করব যে হয়তো তৃতীয় ঢেউ যদি এসে যায়, সেটা হয়তো আমরা একদম 20 সেকেন্ডে যদি শেষ করেন। মোকাবিলা করার পরে আমরা সেদিকে যাব। আর আমাদের মোড়ল নজরুল ইসলাম ভাই যেটা বলেছে, আমাদের হার্ড ইমিউনিটি ছাড়া আমাদের কোনোভাবেই তার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে, 13 কোটি লোকেরা যদি ভ্যাকসিন না দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের হার্ড ইমিউনিটি কখনোই ডেভেলপ করবে না। তাহলে আমাদের করোনার মধ্যে বসবাস করতে হবে। করোনা থেকে রক্ষার একমাত্র হলো যে ভ্যাকসিন। আর আমরা বর্তমানে আমাদের ভ্যাকসিন হলো আমাদের মাস্ক, আমাদের বাধ্যতামূলক। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে নিউজরুম সংলাপ। আবারও দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।